আজকে তোমাদের পিএইচপি ক্লাস নাম্বার 3 আজকে যে বিষয়টা আমরা দেখব ভেরিয়েবল একটু লাস্টে বাকি আছে, স্ট্যাটিক ভেরিয়েবলটা বাকি আছে, ইকো ফ্রেন্ড, ডেটা টাইপস, স্ট্রিংস, নাম্বারস। আর আমরা একটা প্র্যাকটিক্যাল যেটা দেখব ডেটা স্টোর কিভাবে করতে হয় এবং সেটা শো করতে হয়। ভেরিয়েবলকে ডেটা স্টোর এবং শো করব, ঠিক আছে? আমরা এগুলো দেখেছি, আমরা এগুলো স্কিপ করে গেলাম। জাস্ট আমরা এখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা দেখব। আচ্ছা, নর্মালি হ্যাঁ ভিডিও করছি, ভিডিও চলছে। আচ্ছা, নর্মালি when a function is completed executed all of its variable are deleted। অ্যাকচুয়ালি ভেরিয়েবলের মানটা ডিলিট হয়ে যায় যখন কি হয়, কোনো একটা ফাংশন এক্সিকিউট হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করলে হয় কি, যাতে ওই মানটা ডিলিট না হয়ে যায় এবং ওটা বারবার আমরা রিপিট করতে পারি। এটা কীভাবে করতে পারি চলো দেখি। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, সি ড্রাইভে গেলাম, গিয়ে জ্যাম্পে গেলাম, htdocs পিএইচপি টিউটোরিয়াল। আচ্ছা, তাহলে এখানে দেখো মানটা কিভাবে কাজ করবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার তো দিয়েছি। আচ্ছা, আবার শেয়ার করছি, দেখো। আচ্ছা, মনে করো আমি একটা ফাংশন লিখলাম। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এই পিএইচপি আজকে ইয়েটা পরে করি, একটু মানে থিওরিটিক্যাল একটু পরে করি, আগে প্র্যাকটিক্যালটা করে নিই, ঠিক আছে? কারণটা হচ্ছে যে শান্তর কারেন্ট থাকবে না বলছে, এটা দেখা বেশি গুরুত্বপূর্ণ। এটা আগে দেখা বেশি গুরুত্বপূর্ণ, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে? যখন প্র্যাকটিক্যালটাই করি তারপর থিওরিটিক্যাল করবো, ওকে? আচ্ছা, আমরা যা দেখতে চেয়েছিলাম প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে পিএইচপি ফ্রম ডাটা স্টোর অ্যান্ড শো। কীভাবে ফ্রম ডাটা স্টোর এবং শো করতে পারি পিএইচপির, চলো দেখি। তোমার কে কি মেসেজ দিচ্ছ বুঝতে পারছি না বলে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে আমি যদি কোনো ফর্মেটে ডাটাকে শো করতে চাই, ডাটাকে শো করে মানে ডাটাকে আমি সংরক্ষণ করে সেটাকে শো করতে চাই টেম্পোরারি, তাহলে কী কাজটা করতে পারি আমরা? তাহলে এখানে গেলাম, ধরো ইন্ডেক্স ডট পিএইচপিতে গিয়ে আমি রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আর এখানে ফাঁকা কিছু নেই, ঠিক আছে? জাস্ট আমি একটা ফর্ম তৈরি করব। আচ্ছা, আমি এখানে গিয়ে ফর্ম নিলাম, সরি। তো আজকে প্রথমে প্র্যাকটিক্যালটা দেখানোর পর থিওরিটিক্যাল দেখাবো, ঠিক আছে? যেহেতু শান্ত হয়তো পরবর্তীতে কারেন্ট যেহেতু নেই, থাকতে পারবে না, বাট এটা দেখা বেশি গুরুত্বপূর্ণ। থিওরিটিক্যালি বুঝতে পারবে, বাট প্র্যাকটিক্যালটা বুঝতে পারবে না। আচ্ছা, আর যে ফর্ম ক্রিয়েট করি, মনে করো এই ফর্ম ডেটাগুলো আমি কী করবো, আমরা এইচটিএমএল এ দেখেছি স্ট্যাটিক ডেটাগুলো কোথাও যায় না বা ডাটাগুলো স্টোরও করে না, জাস্ট শো করে এটা। বাট আমরা দেখবো কি এই তথ্যগুলো কীভাবে টেম্পোরারি মানে সংরক্ষণ করে সেটা শো করা যায়, এবং তারপর আমরা দেখবো পার্মানেন্টলি কি ডেটাবেজে মানে স্টোর করে সংরক্ষণ করা যায়। আচ্ছা, চলো দেখি একটা আমরা এইচটিএমএল যে ফর্ম, সে ফর্ম ক্রিয়েট করবো। তারপর এখানে গিয়ে একটা এইচটিএমএল ইয়ে নিলাম, আমি এখানে গিয়ে ধরো দিলাম নেম। আচ্ছা, ইনপুট টাইপ, তারপর হচ্ছে যে একটা প্লেস হোল্ডার নিই, প্লেস হোল্ডার এখানে শেষ করে দিলাম। তোমরা জানো এটা এইচটিএমএল কোড সিম্পলি, অ্যাকচুয়ালি কিন্তু পিএইচপিটা এইচটিএমএল এর মধ্যেই এক্সিকিউট করতে হয়। ধর এখানে টেক্সট নিলাম, জাস্ট একটা এক্সাম্পল ফর্ম, এখানে ইন্টার নেম দিলাম।
আচ্ছা এখানে একটা দিয়ে দিই, তাহলে বেশি স্পষ্ট বুঝতে পারবো। নেম দিয়ে দিলাম। আচ্ছা এখানে গিয়ে আমি একটা ব্রেক দিয়ে দিই, তাহলে নিচে যেগুলো নিব সব নিচ দিকে যাবে। ঠিক আছে, একটা গেল। আচ্ছা কে প্রশ্ন করলে বুঝতে পারলাম না, মানে কথা স্পষ্ট আসছে? লেবেল ট্যাগ ইউজ করলেন না তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ লেভেল ট্যাগ ব্যবহার করতে পারি আমরা, বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি। হ্যাঁ, সুন্দর ডিজাইন করার জন্য সবগুলো করতে পারি আমরা। বাট তোমাদের এখন উদ্দেশ্য ডিজাইন দেখানো না, শুধু দেখানো হচ্ছে ডেভেলপমেন্টটা। ওগুলো করতে গেলে সময় বেশি নষ্ট হবে, সময় বেশি ব্যয় হবে। ঠিক আছে, সুতরাং আমি শর্টকাটে করছি, সিম্পল একটা এস্টিমেল ডিজাইন দ্বারা। আমি এখানে সিএসএসও করবো না, তোমরা লেভেল ব্যবহার করে বুটস্ট্র্যাপ ব্যবহার করে সুন্দর করে ফর্ম তৈরি করে করবা। ঠিক আছে, এবং যখন আমরা ভালো প্রজেক্ট করবো তখন এইভাবে করবো। জাস্ট এখানে তোমার শেখার জন্য আমি সিম্পলি ফর্ম তৈরি করছি, এবং সেখানে ডেটা কীভাবে, এই ফর্ম ডেটা কীভাবে টেম্পোরারি স্টোর করা যায়, সংরক্ষণ করে কীভাবে অন্য একটা পেজে গিয়ে আমরা শো করবো। ঠিক আছে, এটা দেখবো, এবং সেটা ভেরিয়েবলের মাধ্যমে, যেটা তোমরা এইচটিএমএল দেখো নাই। আচ্ছা নেম, ধরো ইমেইল দিলাম এখানে, ইমেইল, এখানে টেক্সট তাহলে কী হবে, ইমেইল হবে। এন্টার ইমেইল। আচ্ছা এটা গেল। আরেকটা নিই, একটা পাসওয়ার্ড নিই। পাসওয়ার্ড দিলাম, টাইপটা পাসওয়ার্ড দিলাম, ইন্টার পাসওয়ার্ড। পাসওয়ার্ড। আচ্ছা আরেকটা কি দিতে হবে আমাদের, একটা আমাদের সাবমিট নিতে হবে। সাবমিটের ক্ষেত্রে আমাদের এখানে দরকার নেই, কারণ সাবমিট বাটন তো আমাদের একটা বাটন হবে, তার টাইপটা হবে সাবমিট। সাবমিট, এখানে প্রেস হোল্ডার দরকার নেই, তোমরা জানো। জাস্ট এখানে ভ্যালু দরকার, ভ্যালু দিলাম। আর এখানে গিয়ে আমরা দিব কি, সাবমিট। এই সাবমিটটা শো করবো ওখানে গিয়ে। ঠিক আছে, আর এখানে লাস্টে গিয়ে আমাদের ব্রেকও দরকার নেই। চলো একটু দেখে আসি। জাস্ট এই যে কোডটা লিখলাম, সাবমিট ভ্যালু, এটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে লিখলাম। তোমার কিন্তু সবগুলো ইন্ডেক্স ডট এইচটিএমএল কে পিএইচপি করতে হবে। যদি এর মধ্যে কি কোড আছে, যদি এইচটিএমএল কোড আছে, তারপরে কি করতে হবে, এটাকে পিএইচপি দিতে। আমরা পিএইচপি নিয়ে কাজ করছি। সবগুলো যখন তুমি ডাইনামিক করবে একটা সাইট, সবগুলো ইন্ডেক্স ডট এইচটিএমএল কে সবগুলো ইন্ডেক্স ডট পিএইচপি, ফর্ম ডট পিএইচপি, এরকম যে কোনো দেখাচ্ছে যতগুলো এইচটিএমএল লাস্টে সবগুলো পিএইচপি বানাতে হবে। আচ্ছা আমরা আসলে একটু দেখে আসি যে আমাদের কেমন দেখাচ্ছে এটা। আমি ব্রাউজারে গেলাম, আমাদের সার্ভার চালু আছে না? হ্যাঁ সার্ভার চালু আছে। লিখলাম লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি টিউটোরিয়াল, ইন্টার চাপলাম, এই চলে আসছে আমাদের ইন্টার নেম, ইন্টার ইমেল, ইন্টার পাসওয়ার্ড, এই সাবমিট বাটন। আচ্ছা তাহলে আমাদের এখানে একটু লেগে গেছে, তাহলে একটু ফাঁক ফাঁক করে দিই, একটু এখানে একটা ব্রেকটা বাড়িয়ে দিই, কন্ট্রোল ডি, এখানে একটা ব্রেক বাড়িয়ে দিই, কন্ট্রোল ডি, এখানে একটা ব্রেক বাড়িয়ে দিই, কন্ট্রোল ডি। আচ্ছা এখন আমরা দেখি একটু রিলোড করে, এই যে তাহলে নেম, নেম, ইমেল, আচ্ছা এটা পাসওয়ার্ড, তাই না? এখানে সাবমিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ডিজাইন শেষ, তাই না? ডিজাইন মোটামুটি শেষ। এখন দেখো এই ডেটাগুলো আমরা কি করব, এই ফর্মেট ডেটাগুলো আমি এখানে নাম দিলাম, এখানে আমি দিলাম সোহেল, সোহেল দিলাম, ইমেইল sohel@gmail.com, পাসওয়ার্ডের মধ্যে দিলাম 1 2 3 4 5। এরপর সাবমিট করার পরে কি হবে, তথ্যগুলো টেম্পোরারি জমা হয়ে আমাদের শো করবে। এবং এই ফর্মে যার নাম দিব, এখানে এখানে সামি দি, শান্ত দি, মেহেদি দি, জাহাঙ্গীর দি, আতিক দি, যে নামটা দিন কেন, ঠিক আছে, এই নাম, ইমেল, পাসওয়ার্ড টেম্পোরারি সে সংরক্ষণ করে র্যামে সংরক্ষণ করে আমাদের দেখাবে।
ঠিক আছে? বা যদি আমরা পার্মানেন্ট এগুলো সংরক্ষণ করতে চাই তখন কি দরকার আমাদের? ডেটাবেসের সাথে কানেক্ট করে, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, ডেটাবেসে সেভ করতে হবে। তাহলে প্রত্যেকবার নতুন নতুন নাম এখানে ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে সেভ করে রাখতে পারবো এবং সব দেখতে পারবো, আর ডিলিট হবে না, একবার স্থায়ীভাবে জমা হয়ে থাকবে। বাট আমরা আস্তে আস্তে যেটা টেম্পোরারির জন্য আমরা কি করতে পারি, ভেরিয়েবলে আমরা সংরক্ষণ করে সেটা শো করে দেখতে পারি ভিন্ন ভিন্ন নামগুলো। তাহলে এই জন্য কি করতে হবে আমাদের? এই জন্য যে কাজটা করতে হবে, এই প্রত্যেকটা ফিল্ডকে একটা একটা অ্যাট্রিবিউট দ্বারা স্পেসিফিক অ্যাট্রিবিউট একটা নাম দিতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম। এখানে নেম দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা ফিল্ডের নাম দিতে হবে। আমাদের এখানে কি নেম ফিল্ড, তাই না? ইনপুটের নেম ফিল্ড, এটা ইমেল ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড, এই প্রত্যেকটা ফিল্ডের নাম দিতে হবে আমাদের। এখানে যে ফিল্ডগুলো আছে, নেম ফিল্ড, ইমেল, পাসওয়ার্ড, প্রত্যেকটা ফিল্ডকে নাম দিতে হবে একটা করে। এই নেম অ্যাট্রিবিউট দ্বারা একটা করে দিতে হবে, নাম দিতে হবে। তাহলে আমি এটা কপি করলাম, মনে করো এটা কপি করে বাকি সবগুলো দিয়ে দিলাম, এটা দিলাম, এখানে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা ফিল্ডের একটা ইউনিক নামকরণ করতে হবে, ইউনিক একটা আইডি, যে আইডিটা কল করলে ওই ফিল্ডের তথ্যগুলো কি হবে। ধর এই ফিল্ডে একটা নির্দিষ্ট আইডি আছে, এই ফিল্ডে একটা নির্দিষ্ট আইডি আছে, এই ফিল্ডে একটা নির্দিষ্ট আইডি আছে, সেই আইডিকে আমরা কল করব। কল করে ওই আইডির তথ্যগুলো, এই আইডির তথ্যগুলো ভেরিয়েবলে গিয়ে সেভ করব। একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? এই যে প্রত্যেকটা ফিল্ডের একটা স্পেসিফিক আইডি ধরবো, সে আইডির তথ্যগুলো কি করব, আমরা ভেরিয়েবলের মধ্যে সেভ করব। সেভ করে সেই ভেরিয়েবলকে আমরা শো করব। চলো দেখি তাহলে কীভাবে করবো। ধরো আমি এই ফিল্ড নাম, প্রথম ফিল্ডের নাম রাখলাম নেম, এটাকে নাম রাখলাম স্টুডেন্ট নেম, এই নাম ধরলাম, ঠিক আছে? এই ফিল্ডের নাম হচ্ছে স্টুডেন্ট নেম। এই ফিল্ডের নাম ধরলাম ইমেল, তাহলে ধরলাম স্টুডেন্ট, তুমি ইচ্ছে মতো ধরতে পারো ইমেল। এই ফিল্ডের নাম ধরলাম স্টুডেন্ট পাসওয়ার্ড, স্টুডেন্ট, তোমরা ইচ্ছে মতো ধরতে পারো, ঠিক আছে? পাসওয়ার্ড ধরলাম। আচ্ছা, এখন এই তথ্যগুলো কি করব, আমরা এই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ইমেল, স্টুডেন্ট পাসওয়ার্ড, এই তিনটিকে কল করব। এই তিনটা আইডিকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট করে সেখানে আমরা তথ্যগুলো সংরক্ষণ করব, ঠিক আছে? যেন এখানে সাবমিট বাটনে ক্লিক করলে, এখানে সাবমিট বাটনে ক্লিক করলে যেন কি হয়, আমার তথ্যগুলো মানে ওই পেজে গিয়ে ডেটাবেজে সংরক্ষণ হয়। তাহলে এখন দেখো নেম, ইমেল, পাসওয়ার্ড, এই তিনটা তোমরা দেখতে পাচ্ছ। এই নেম, ইমেল, পাসওয়ার্ড যেটা আছে, এই তথ্যগুলো এখানে সাবমিট বাটনে ক্লিক করার জন্য ধরো কোনো ডিরেকশন কিন্তু দেওয়া নেই আমার এখানে। দেখো দেওয়া আছে কি, যে আমি এখানে ফর্মের তথ্যগুলো সাবমিট করার পরে কোথায় যাবে কিছু বলে দিয়েছি? বলে দিই নাই। তাহলে আমি এখানে কি করলাম, এখানে বলে দিই আমরা যে যখনই সাবমিট বাটনে ক্লিক করা হবে এই ফর্মের ডেটাগুলো কোথায় যাবে। এই জন্য এখানে স্পেস দিতে হয় ফর্মের ভিতরে, এখানে লিখবা মেথড পোস্ট আর অ্যাকশন। আচ্ছা, মানে এই ডেটাগুলো কি যাবে, পোস্ট মেথডে যাবে। অনেকগুলো মেথড আছে, ঠিক আছে? গেট মেথড আছে, পোস্ট মেথড আছে, ডিলেট মেথড আছে, এরকম অনেক মেথড আছে। তো সাধারণত কোনো তথ্যগুলো আমরা ডেটাবেসে দেওয়ার জন্য বা পোস্ট করার জন্য, পাঠানোর জন্য পোস্ট মেথড ব্যবহার করি, আর ডেটাবেস থেকে তথ্যগুলো নেশার জন্য ব্যবহার করি গেট মেথড, ঠিক আছে? এতটুকু জানলে তোমার হবে, জাস্ট তথ্যগুলো আমরা পাঠানোর জন্য, ফর্ম থেকে কোনো তথ্য সেন্ড করার জন্য, পাঠানোর জন্য আমরা পোস্ট মেথড ব্যবহার করি। এই জন্য ফর্মের এখানে স্পেস দিয়ে এখন একটা অ্যাট্রিবিউট দিতে হবে মেথড নামে, এবং তার মধ্যে লিখে দিতে হবে পোস্ট। আর অ্যাকশনটা কি, যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করার পরে এই ফর্মের ডেটাগুলো কোথায় যাবে তোমাকে এখানে বলে দিতে হবে, অ্যাকশনের মধ্যে বলে দিতে হবে, ঠিক আছে? তো আমরা ধরো এখানে গিয়ে ধরো আমরা এখানে গিয়ে এই যে index.php যার মধ্যে আমরা এই কোডগুলো লিখেছি, এই কোডগুলো লিখেছি, এখানে আমি আরেকটা গিয়ে নিলাম, একটা নিউ টেক্সট ডকুমেন্ট দিলাম। ধর এই ফাইলের নাম দিলাম show.php,
পিএইচপি, ইয়েস। তাহলে আমি ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে কোড লিখলাম, আর শো ডট পিএইচপির মধ্যে এখানে একটা এক্সট্রা ফাইল নিলাম। আমি এখান থেকে বলে দিলাম, মনে করো যে এই তথ্যগুলো, যে তথ্যগুলো এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, যে তথ্যগুলো এখানে থাকবে, এই তথ্যগুলো শো করবে কোথায়? এই তথ্যগুলো আমি শো করাবো শো ডট পিএইচপির মধ্যে। অর্থাৎ এই শো ডট পিএইচপি পেজের মধ্যে আমি শো করাবো। এটা কোন তথ্যগুলো? এই তথ্যগুলো, এই ফর্মেট ডেটাগুলো, এই ফর্মে ইমেল, নেম, ইমেল, পাসওয়ার্ড, এই ফর্মেট ডেটাগুলো আমি শো করবো। তাহলে আমি এখানে বলে দিব অ্যাকশন কোথায় চালাবে এই তথ্যগুলো, শো ডট পিএইচপি, শো ডট পিএইচপি। ঠিক আছে, আমি যে কোনো নাম দিতে পারি, তুমি ইচ্ছে মতো নাম দিতে পারো। তাহলে আমি এখানে ফর্ম মধ্যে বললাম যে এই ফর্ম যখন সাবমিট করব তখন শো ডট পিএইচপিতে গিয়ে খুঁজবে সে। ঠিক আছে, যে আমার পরবর্তী করণীয়টা কি, আর এই তথ্যগুলো যাবে কি পদ্ধতিতে, পোস্ট মেথডে যাবে এটা। ঠিক আছে, তাহলে এখন চলো শো ডট পিএইচপিতে চলে যাই। শো ডট পিএইচপিতে কি করবো আমরা, এই যে স্টুডেন্টের নাম আছে, এই প্রত্যেকটা ফিল্ডকে আমরা আইডিকে, ঠিক আছে, স্টুডেন্ট ইমেজ, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট পাসওয়ার্ড, এগুলোকে আমরা কল করব। ঠিক আছে, যে এখান থেকে ধারণকৃত এই আইডি ধারণকৃত তথ্যগুলো আমরা একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে নিব। আমরা চলে গেলাম এখানে শো ডট পিএইচপিতে ঢুকলাম, প্লাস প্লাস। এখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানটা আছে, একটা ভেরিয়েবল ধরলাম, একটা ভেরিয়েবল ধরলাম। আচ্ছা, কি লিখতে হবে পিএইচপি, যেহেতু পিএইচপি কোড, সব কোড পিএইচপি মধ্যে লিখতে হবে। এটা পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। আচ্ছা, একটা সিস্টেম আছে এখানে, সেটা হচ্ছে যে আচ্ছা এই এই সিস্টেমের মাধ্যমে কিছু গ্লোবাল ভেরিয়েবল আছে। ঠিক আছে, এই গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে কি করতে পারি, আমরা সেই ফর্মেট ডাটাগুলো নিয়ে আসতে পারি। এরকম একটা হচ্ছে যে পোস্ট। ঠিক আছে, পোস্টে যে ডাটাগুলো, এখানে যে পোস্ট ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো আমরা কার মাধ্যমে নিয়ে আসবো, এই গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে সেই নামটা দিয়ে দেবো। কোন নামটা? এই স্পেসিফিক আইডি যেটা দিয়েছি, এই যে নেম। প্রথম ফিল্ডে আমাদের কি আছে, নেম যেটা আছে, স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম কপি করলাম, এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম, দিয়ে দিলাম স্টুডেন্ট নেম। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই নামটাকে নিয়ে চলে আসলাম, অর্থাৎ এখানে যে তথ্যটা পোস্ট হবে সে ইউনিক আইডিটা স্টুডেন্ট নেম আমি এখানে নিয়ে চলে আসলাম। এই ভিডিওর মাধ্যমে যখন এখানে এই পেজে আসবে, অটোমেটিক্যালি করবে স্টুডেন্ট নেম আইডিতে যে তথ্যগুলো থাকবে, এই তথ্যগুলো সে কী করবে, অটোমেটিক্যালি এই আইডির মাধ্যমে সেখানে নিয়ে নেবে। ঠিক আছে, একে আমি একটা ভেরিয়েবল, এই যে তথ্যটা আছে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমি নিয়ে নিই। ধরো এই ভেরিয়েবলের নাম দিলাম, এই ভেরিয়েবলের নাম দিলাম মনে করো ইওর। আচ্ছা, একটা ভেরিয়েবল সাইন নিই, ধরো ইওর নেম নাম দিলাম, ইওর নেম। ঠিক আছে, এই ভেরিয়েবল ইওর নেম, ধরো এই যে তথ্যটা সে নিয়ে আসবে, এই তথ্যটা আবার কি করলাম আমি এই ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করলাম। তোমার জানা হচ্ছে ভেরিয়েবল একটা পাত্রের মতো, সুতরাং এই যে নিয়ে তথ্যগুলো নিয়ে আসবে, ঠিক আছে, স্টুডেন্ট আইডির মাধ্যমে যত আসবে এখান থেকে, এই যে স্টুডেন্ট নেম, আইডির যে নেমের মধ্যে যেটা কল করেছি স্টুডেন্ট নেম, এই আইডি থেকে যে তথ্যটা আসবে এই যে এই গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে, সেটা আমরা ইউর নেম, ইউআর নেম একটা ভেরিয়েবল ধরলে মেমরিতে এর মধ্যে সংরক্ষণ করলাম। ঠিক আছে, এবার বাকি দুটাও করতে হবে আমাদেরকে, ইমেল এবং পাসওয়ার্ড। তাহলে এটা ডাবল করে দিই, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দুটো করে দিলাম। ঠিক আছে, ইওর নেম, তারপরটা কি ইওর ইমেল, ধরো ইওর ইমেল, এর মধ্যে কি সংরক্ষণ করব, এই যে ইওর ইমেল, এর নাম কি আছে, এর আইডিটা হচ্ছে স্টুডেন্ট ইমেল, এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট ইমেল। তাহলে স্টুডেন্ট ইমেল এই তথ্যটা আমরা ইওর ইমেলের মধ্যে সংরক্ষণ করলাম।
এরপর লাস্টেরটা কি আছে, স্টুডেন্ট পাসওয়ার্ড, এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট পাসওয়ার্ড, ঠিক আছে। আর এখানে কি দেবো, ইওর, ধর এখানে পাসওয়ার্ড লিখে দিলাম, পাসওয়ার্ড। তাহলে আমরা দেখো কি করলাম, এখানে কি বলে দিলাম, জাস্ট যখন এই ফর্মে সাবমিট বাটনে ক্লিক করা হবে তখন এটা পোস্ট মেথডের মাধ্যমে show.php তে অ্যাকশন চালাবে। অ্যাকশন কোথায় চালাবে, show.php তে। এবং ওই পেজে যখন যাবে তখন দেখবে যে এই আইডিটা পাবে, তখন স্টুডেন্ট নেম পাবে, স্টুডেন্ট ইমেইল পাবে এবং স্টুডেন্ট পাসওয়ার্ড পাবে। তো এই যে ফিল্ডগুলো আছে নেম, ইমেইল, পাসওয়ার্ড, এই ফিল্ডের তথ্যগুলো তুলে দেবে show.php তে, এইখানে তুলে দেবে গিয়ে এই তথ্যগুলো এখানে জমা হবে এবং এই তথ্যগুলো এখানে এগুলোতে স্টোর করছি, ঠিক আছে। এই যে পোস্টীয় তথ্য, যে স্টুডেন্ট নেমে যে পোস্ট করা হয়েছে, স্টুডেন্ট ইমেল যে পোস্ট করা হয়েছে, স্টুডেন্ট পাসওয়ার্ড পোস্ট করা হয়েছে ফর্মে, যে তথ্যগুলো আমরা একটা ভেরিয়েবল ধরলাম, ইওর নেম সেখানে সংরক্ষণ করলাম, ইওর ইমেইলে সংরক্ষণ করলাম, ইওর পাসওয়ার্ডে সংরক্ষণ করলাম, ঠিক আছে। এগুলো সংরক্ষণ করলাম। এখন ইচ্ছে মতো কি করতে পারি, এই তথ্যগুলো শো করতে বা দেখতে পারি। চলো আমরা দেখি এখানে, আরেকটা ইকো করলাম, ইকো ইওর নেম, এইটা এইটা আমি এটা শো করবো, এখন যে তথ্যটা ধারণ করা সেটা আমি শো করবো এখানে, ইকো ইওর নেম, এটা দিলাম। তারপর আমি ডাবল করলাম, ইকো ইওর ইমেল, দিলাম ইকো ইওর পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা এখন চলো দেখে আসি আমি এটা কাজ করছি কিনা, ঠিক আছে। আমাদের এটা কাজ করছি কিনা দেখে আসি আমরা। তাহলে আমরা এখানে গিয়ে রিলোড করলাম, আমরা ফর্ম দেখতে পেলাম। ধরো আমি এখানে গিয়ে আগের মতো আমার নাম লিখে দিলাম, সোহেল রানা লিখলাম ধরো, ঠিক আছে। এখানে গিয়ে লিখলাম sohel@gmail.com, ঠিক আছে। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। এবার সাবমিট করে দেখি কাজ করছে কিনা। সাবমিটে ক্লিক করলাম, এই দেখো চলে আসছে সোহেল নাম, সোহেল রানা, এই যে sohel@gmail.com, সোহেল রানা চলে আসছে এখানে, এই যে gmail.com 1 2 3 4 5। একটু এই সবগুলো একসাথে আসে, তাই না। চলো একটা ব্রেক দিয়ে দিন মাঝখানে, এই যেগুলো একটু ব্রেক দিয়ে দিই, একসাথে হয়ে যাওয়ার কারণটা হচ্ছে কোনো ব্রেক নাই এখানে। ইকো, এখানে ব্রেক দিয়ে দিই, ইকোর মধ্যে লিখে দেন নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো। হ্যাঁ একবার লিখে দিলে হবে, ঠিক আছে। তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণটা হচ্ছে তোমাদের তো নতুন স্টুডেন্ট, বুঝো নাই, যত ভেঙে দেখো তত তোমাদের ভালো। এখানে একটা ব্রেক দিলাম, এখানে একটা ব্রেক দিলাম। তাহলে এবার আমি যদি এখানে রিলোড করি তাহলে আমার সাবমিট চাইবে, ঠিক আছে, যে পুনরায় সাবমিট করবে কিনা। এই যে বলছি দেখো যে টু ডিসপ্লে, এই যে রিসেন্ড, আবার সেন্ড করবো কিনা, ইয়েস, এই দিয়ে চলে আসছে। নেম হচ্ছে সোহেল রানা, ঠিক আছে, sohel@gmail.com 1 2 3 4 5, এই হলো বিষয়। তো আমরা কি অন্য কারো নাম দিয়ে এখানে ধরো এই ফর্মে এসে ব্যাকে আসলাম, এখানে অন্য কিছু নাম দিলাম, ঠিক আছে। দিলাম এখানে জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম, আমি ক্লাস নিচ্ছিলাম স্টুডেন্টদের, কাজে একটু আরাম হয়েছে আপনার। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে এখানে দিয়ে দিলাম আমাকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর gmail.com, পাসওয়ার্ড কত 1 2 3 4 5 6 7 8 9 0 দিলাম, ঠিক আছে। সাবমিট করলাম, এই দেখো চলে আসছে জাহাঙ্গীর আলম, ঠিক আছে। এবং দেখো কোথায় শো করছে, এটা এই যে show.php, দেখছো উপরে লিঙ্ক চলে আসছে না। আমরা তথ্যগুলো ইনপুট করছি কোথায়, আমরা কিন্তু ইনপুট করছি এখানে index.php তে, ঠিক আছে। কিন্তু আসতেছি কোথায়, এই যে show.php তে। আমরা বলেছি অ্যাকশন কোথায় চালাবে, যখন show.php যখন আসতেছে এখানে অটোমেটিক্যালি, তখন এই আইডিটা পেয়ে যাচ্ছে সেই index.php, সেই আইডির কারণে এই তথ্যগুলো এখানে জমা হচ্ছে, ঠিক আছে। প্রথমত এই তথ্যটা এনে আসতেছে,
এবং এই তথ্যগুলো জমা হচ্ছে কোথায়, এই ভেরিয়েবল জমা হচ্ছে, এবং সেই ভেরিয়েবলটা আমরা শো করলাম এখানে, শো এখানে দেখাচ্ছে এইভাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি তাহলে আমরা এখানে ছিলাম। এখন দেখো আমরা এখানে এভাবে দেখছি, তাই না? হ্যাঁ, অমিত স্যার বলছে যে সাবমিট করার পর কিছু দেখাবে না, ডেটাবেসে দেখাবে। এটা করা যাবে, এটা তোমাদের সামনে ক্লাসে ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে? যে আমি এখানে কিছু শো করবো না, তার এখানে কেউ করার দরকার নেই, আমি তোকে এখানে কেউ করছি, তাই না? আমি এখানে কেউ করার কারণে এখানে শো করতেছি, এখানে কেউ করবো না, এই তথ্যগুলো আমি ডেটাবেসে পাঠিয়ে দিব, ডেটাবেসে সেন্ড করবো। ইকো না না করলে এখানে আর শো করবে না, ঠিক আছে? আমি যে ইকো না করে এখানে আর শো করবে না, এই হলো বিষয়। আর জাস্ট এই তথ্যগুলো আমি কী করবো, এই যে নেমগুলো, নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে ডেটাবেজে আমি সেন্ড করে দিব। এই জিনিসগুলো তোমাদের সামনে ক্লাসে দেখিয়ে দিব যে ডেটাবেজে কীভাবে সেন্ড করতে হয়, ঠিক আছে? এই হলো বিষয়। তো আমি যদি এখানে আর লিখি ভাবে, ধরো তাহলে আরো ভালো লাগে দেখতে, ইওর নেম, ধরো এখানে লিখলাম ইওর নেম, ইওর নেম এভাবে লিখলাম, এটা এখানে দিলাম, ঠিক আছে? দেখতে আরো ভালো লাগবে, এটা সহকারে শো করবে। তখন এখানে গিয়ে দিলাম ইওর ইমেল, ইওর ইমেল, এই কোটেশন এখানে শেষ করলাম, আর ইওর পাসওয়ার্ড, এর পাসওয়ার্ড দিলাম, এখানে শেষ করলাম। আচ্ছা, এবার আমি এখানে যাই, ধরো এখানে অন্য কারো তথ্য দিলাম, মনে করো এখানে দিলাম শান্ত, ঠিক আছে? লিখলাম shant@gmail.com, শান্তর পাসওয়ার্ড হচ্ছে জি, তিনটা জি দিলাম, 999888777 দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ড শান্ত। এবার সাবমিট করলাম, এই যে চলে এসেছে। ইওর নেম শান্ত, ইওর ইমেল shant@gmail.com, ইওর পাসওয়ার্ড জি 999888777, ঠিক আছে? এবার তুমি যেটা দিবে এখানে অটোমেটিক্যালি সেটা কি হচ্ছে, অস্থায়ীভাবে সংরক্ষণ হচ্ছে। আমি যে দেখো আগে যেগুলো সেগুলো তো নেই, আর আগে জাহাঙ্গীর দিয়েছিলাম, সোহেল দিয়েছিলাম, ওগুলো তো ভ্যানিশ হয়ে গেছে। কারণটা হচ্ছে এই তথ্যগুলো কি করিনি আমরা, এই তথ্যগুলো এখানে দিলাম, মনে করো মেহেদি দিলাম, হ্যাঁ, আর আগে শান্তের তথ্য ছিল, কি হয়েছে, এটা একটা পাসওয়ার্ড দিলাম এখান থেকে, আগের শান্তের তথ্যটা ভ্যানিশ হয়ে গেল, মেহেদির তথ্য চলে আসলো, মনে করো, ঠিক আছে? তো এইভাবে দেখাচ্ছে যে তথ্যগুলো চলে আসতেছে, আগেরটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে কি হয়নি,
আমরা এই তথ্যগুলো এখানে ডেটাবেসের সাথে কানেক্ট করি নাই, এখানে কানেক্ট করি নাই। যেখানে আমি কানেক্ট করি তথ্যগুলো, এই তথ্যগুলো আমি সাবমিট করি। তাহলে আমার যতগুলো শান্ত, মেহেদি, সামি, জাহাঙ্গীর তথ্যগুলো দিয়েছিলাম আমি, সোহেল, সব তথ্যগুলো ওখানে কি হতো, ডেটাবেসে স্টেপ বাই স্টেপ থেকে যেত। এবং ওই তথ্যগুলো আমি কি করতে পারতাম, যে টেবিল আকারে নেসে শো করতে পারতাম। বুঝো নাই? সবগুলো যত ফর্ম আছে অনলাইন, কোনো ফর্ম পূরণ করো, অ্যাডমিশন টেস্টের ফর্ম, কোনো চাকরির ফর্ম, যে অনলাইনে যে চাকরির অ্যাপ্লিকেশন আবেদন করো, বা যত তথ্যগুলো তুমি অনলাইনে ফর্মের মধ্যে পূরণ করো, বা ফেসবুকে একটা ফর্ম পূরণ করতেছো, তুমি রেজিস্ট্রেশন করতেছো, সব তথ্যগুলো এভাবে কি করে, তার এই ফর্মের মাধ্যমে যখন সাবমিট করা হয়, এখানে সাবমিট করার পরে তথ্যগুলোকে ডেটাবেসে সেভ করে রাখি। এবং ওইখান থেকে নিয়ে এসে আবার কি করে, ডেটাবেস থেকে নিয়ে এসে আবার শো করে তোমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে শো করতেছে, বা তোমার জিমেইল প্রোফাইলে শো করতেছে, মেইল প্রোফাইলে শো করছে। অথবা তোমার চাকরির ক্ষেত্রে যতগুলো তথ্য দিয়েছে তোমার, যদি নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিক আছে, সব তথ্য, এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি নাম্বার, সব তথ্যগুলো তারা এইভাবে এখানে ডাটাবেসে কানেক্ট করে কি করতে, সাবমিট করলেই সেখানে গিয়ে ইয়ে করতেছে। তোমরা যে প্রিন্ট কপি বের করে নাও, সেখানে এসে তার কি করতেছে, সবগুলো ডেটাবেস থেকে ইকো করে, এসে ইকো করে সেটা প্রিন্ট করে তোমাকে দেখাই। জিনিসটা বুঝতে পারলে নিশ্চয়ই? কারো বুঝতে কি অসুবিধা আছে এখানে? অসুবিধা থাকলে আমাকে প্রশ্ন করবা। এখানে যদি কারো বুঝতে অসুবিধা থাকে, ঠিক আছে, জাস্ট আমি আরেকবার রিভিউ করে আমরা ইয়ে চলে যাবো, ঠিক আছে, তোমার থিওরিটিক্যাল একটু দেখিয়ে দিব। আর আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ এই তথ্যগুলো কিভাবে ডেটাবেসে সেভ করতে সেটা দেখাবো। জাস্ট আমি কি করলাম, দেখো একটা index.php ফাইল আছে, তার মধ্যে একটা ফর্ম নিলাম, HTML তো জানো, এটা HTML খুব সহজ বিষয়, আমি এখানে কোনো ডিজাইন করি নাই, CSS করি নাই, ঠিক আছে। আমরা যখন প্রফেশনালি কাজ করব তখন কি করব, এটাকে সুন্দরভাবে ডিজাইন করব, আরো লেভেল ব্যবহার করব আমরা এখানে, তারপরে দেখাচ্ছে এখানে বুটস্ট্র্যাপের ফর্ম ব্যবহার করব, যত সুন্দর ডিজাইন করা সেখান করব, আর শুধু শেখার জন্য। এখন এমনিতে শো করালাম, রাইট, এমনিতে শো করালাম, এটা কিন্তু সেভ করি নাই, ঠিক আছে। প্রথমে একটা ফর্ম নিয়েছি জাস্ট ফর্মের মধ্যে, আচ্ছা, ফর্মের মধ্যে দেখাচ্ছে যে জাস্ট আমি ইনপুট, তোমাদের ট্যাগ নিয়েছি, তবে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ, হ্যাঁ, একটা টেক্সট ফিল্ড নিয়েছি, তার মাধ্যমে নাম থাকবে, একটা ইমেল, একটা ফিল্ড নিয়েছি, একটা পাসওয়ার্ড ফিল্ড নিয়েছি, ঠিক আছে, তিনটা ফিল্ড নিয়েছি। আর এখানে সাবমিট বাটন তৈরি করার জন্য কি হয়েছে, একটা টাইপ সাবমিট নিয়েছি, আর এখানে ভ্যালুর মধ্যে যেটা দিব সাবমিট, সেটা শো, তোমরা জানো এটা, এখানে ইনসার্ট দিলে ইনসার্ট শো করবে, সাবমিট দিলে সাবমিট শো করবে, ঠিক আছে, এখানে যেটা শো করতে চাই যে, তো জানো এখানে। আচ্ছা, এখন দেখো দেখাচ্ছে এখানে প্রত্যেকটা ফিল্ডে ইউনিক নেম দিয়েছে, দেখো নেম, যে তোমাদের ব্যবহার করতে হয় না ইয়াতে, HTML স্ট্যাটিক HTML শেখার সময় ব্যবহার করতে হয় নাই, বাট এখানে নেম নামের একটা অ্যাট্রিবিউট আসছে, কারণ নেমের মাধ্যমে একটা ইউনিক আইডি দিচ্ছে প্রত্যেকটা ফিল্ডের, ঠিক আছে, এই আইডিটা ইউনিক হতে হবে। ইউনিক যে আইডি দিচ্ছি নেমের মাধ্যমে প্রত্যেকটার, এই আইডিকে আমি কল করছি কোথায়, আরেকটা পেজে, সেখানে গিয়ে এই আইডির মাধ্যমে তথ্যগুলো স্টোর করছি কোনো ভেরিয়েবলের মধ্যে, এবং সে ভেরিয়েবলের মাধ্যমে কি করছে, আমি তথ্যগুলো শো করতে পারি বা ডেটাবেসে জমা করতে পারি। সে ফিল্ডের নাম কি নিয়েছি, যার একটা ফাইল নিয়েছি আমরা show.php নামে, এই show.php তে আমি গেলে দেখতে পাচ্ছি যে আমি এখানে জাস্ট একটা গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করেছি পোস্ট নামে, হ্যাঁ, ভেরিয়েবলের পোস্ট নামে গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করেছি। এই পোস্টের মাধ্যমে কি করেছি, আমরা ফরম্যাট ডেটাগুলো নিয়ে আসতে পারি। তাহলে আমরা এই পোস্ট মেথডের মাধ্যমে এখান থেকে পোস্ট মেথডে ডাটাগুলো পোস্ট করা হচ্ছে, এবং show.php তে গিয়ে, show.php তে গিয়ে আমরা কি করলাম, স্টুডেন্ট নেম, ইউনিক আইডি যেটা, ওই ফিল্ডের নাম, স্টুডেন্ট ইনপুট ফিল্ডের নাম, স্টুডেন্ট দেখাচ্ছে ওখানে যে ফিল্ডের নাম, ইমেল ফিল্ডের নাম, এবং পাসওয়ার্ড ফিল্ডের নাম, তিনটে ইউনিক আইডির মাধ্যমে নেম অ্যাট্রিবিউটের মধ্যে দিয়েছিলাম, যেটা এখানে দিয়ে এই যে গ্লোবাল ভেরিয়েবল পোস্টের মাধ্যমে কল করেছি, এবং সেই তথ্যগুলো করেছি, স্টুডেন্ট নেমকে ইওর নেম নামের একটা ভেরিয়েবল ধরেছি, পূর্ণ নাম ধরতে পারো, ইওর ইমেল ধরেছি, ইওর পাসওয়ার্ড ধরে তথ্যগুলো আমরা স্টোর করেছি। স্টোর করার পর জাস্ট এখানে কি করলাম, শো করলাম, ঠিক আছে। এটা কিন্তু স্ট্যাটিক, এই তথ্যটা ইওর নেম, ইওর ইমেল, ইওর পাসওয়ার্ড, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু স্ট্যাটিক। বাট আমার ডাইনামিক কোনটা, এইটা ভেরিয়েবলটা ডাইনামিক, কারণ আমরা যে তথ্য রাখতেছি শুধু এখানে পরিবর্তন করতেছি, বাট এগুলো স্থির থাকতেছে, এগুলো তো এমনি দিলাম পরবর্তীতে, তোমরা জানো, ঠিক আছে, এই বিষয়। তো এইভাবে এই কাজটাগুলো করলাম। এখন আমরা যদি কি করতেছি দেখো, সিম্পলি এখানে গিয়ে, হয়তো এখানে গিয়ে লিখে দিলাম আতিক, আর এখানে আতিক লিখতেছি সিম্পলি। এখন আমরা কোন পেজে আছে দেখো, এই যে আমি রিলোড করি একটু, হ্যাঁ, এই দেখো আমরা
পিএইচপি টিউটোরিয়ালস মানে কি আমরা হচ্ছে এটা এর পেজে আছি, সিম্পল হচ্ছে আমরা এটা হচ্ছে যে index.php পেজে আছি, ঠিক আছে। এখানে গিয়ে আতিক লিখে দিলাম, atik@gmail.com, gmail.com একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন দেখো এখানে গিয়ে কিছু আছে কি আছে না, এখন সাবমিটে ক্লিক করার সময় কি দেখতে পাবেন এখানে show.php চলে যাবে। কেন যাবে? কারণ এই ফর্মের মধ্যে বলে দিয়েছি, এই যেখানে বলে দিয়েছি যে অ্যাকশন show.php, মানে show.php যেতে বলছি, গিয়ে সে খুঁজবে যে ওখানে কিছু আছে কিনা, ওখানে গিয়ে সে পাবে এই আইডিগুলো এবং সে অনুযায়ী কাজ করবে সে, ঠিক আছে। আমি ক্লিক করে দেখো, এখানে ক্লিক করলাম, এই দেখো চলে আসছে এখানে, হ্যাঁ, এখানে দেখবে যে এর show.php তথ্যগুলো, এই চলে আসছে, দেখো এই যে উপর দিকে ইউআরএল শো করছে সবগুলো, সবগুলো তথ্য শো করতেছে এখানে ইউআরএল এর মাধ্যমে, এখানে যে তথ্যগুলো দিয়েছে আমরা এইভাবে জেনারেলি কাজ করেছে। বুঝা গেল কি? তাহলে স্টপ করে দিলাম। আচ্ছা, আমরা এখন জাস্ট প্র্যাকটিক্যালিটি বিষয়ে দেখলাম। তোমাদের 1 ঘন্টা ক্লাস এখনো হয় নাই, যেহেতু ক্লাস 15 শুরু করেছি। আমরা এখন থিওরিটিক্যাল একটু দেখবো, কারণ থিওরিটিক্যাল না জানলে তোমাদের প্র্যাকটিক্যাল বুঝতে কঠিন হয়ে যাবে, বুঝো নাই? থিওরিটিক্যাল যেটা আছে, যত তোমরা ভেরিয়েবলই চিনলে না, অ্যান্ড ভেরিয়েবলের ব্যবহার দেখাচ্ছি, তাহলে হবে কি? হবে না। চলো কিছু কাজগুলো দেখি, যে তোমার জানতে হবে ইকো কি, প্রিন্ট কি, ভেরিয়েবল কি। তোমার দেখাচ্ছে যে ইফ এলস এর ব্যবহার, সুইচের ব্যবহার, হ্যাঁ, এরকম যে ইয়েগুলো আছে, মানে যে টার্মগুলো আছে পিএইচপিতে, এগুলো তোমার পরিচিত হতে হবে। পরিচিত হলে তোমার প্র্যাকটিক্যাল যখন দেখাবো সবগুলো বিষয় প্রপারলি বুঝতে পারবে। আর প্রত্যেকটা টার্ম যখন তুমি ইউজ শিখে যাবা, তাহলে ইচ্ছা মতো তুমি যা ইচ্ছে তাই তৈরি করতে পারবে, যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারবে, তুমি যেটা কল্পনা করো সেটাই তৈরি করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা একটু তাহলে থিওরিটিক্যাল দেখি তোমাদের আজকে এখন 54 বাজে, আর 10-15 মিনিট দেখেই আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। এগুলো কেটে দিলাম। আচ্ছা, তোমাদের এটা দেখিয়ে দিলাম পিএইচপি ফ্রম ডেটা স্টোর অ্যান্ড শো, ঠিক আছে। নেক্সট জিনিসটা তোমাদের ডেটাবেসের ডেটাগুলো শো করে দেখাবো, মানে টেম্পোরারি না হলে পার্মানেন্ট একবারে সেভ করে দেখিয়ে দিব। এই ফর্ম থেকে কীভাবে একবার পার্মানেন্টলি ডাটা শো করবে, মানে সেভ করবে ডেটাবেসে। আমি ফর্মে সাবমিটে ক্লিক করবো, অটোমেটিক্যালি ডাটাগুলো ডেটাবেসে গিয়ে মানে সাবমিট হয়ে যাবে, মানে সেভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের ভেরিয়েবল গত ক্লাসে করেছিলাম আলোচনা, জাস্ট এক ক্লাসেরটা বাকি ছিল, স্ট্যাটিক ভেরিয়েবলটা, এইটা বাকি ছিল। গ্লোবাল এই পিএইচপি স্ট্যাটিক কিওয়ার্ড, তো এইটা আমরা একটু দেখে আসি। তোদের একটা বিষয় বলি আমি, যে যখন কোনো একটা ভেরিয়েবলের মানটা when a function is completed executed all of variables are deleted, একটা ফাংশন যখন হচ্ছে যে এক্সিকিউট হয়ে যায় তখন সকল ভেরিয়েবল ডিলিট হয়ে যায়, ঠিক আছে। ডিলিট মানে তার মানটা দেখা ডিলিট হয়ে যায়। তো আমি যদি কোনো একটা ভেরিয়েবল মান ডিলিট করতে না চাই, তাহলে আমাকে কি করতে হবে? লাগছে we want to local variable not be deleted, we need it to for further jobs। তো এই জন্য কি করতে হবে? স্ট্যাটিক নামের একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে কি হবে না, এই লোকাল যে ভেরিয়েবলটা আছে সেটার তার মান ডিলিট করবে না, ঠিক আছে। এই হলো বিষয়। তো সিম্পলি তোমাদের আমি একটু দেখাই, এটা থাকে, এটা এখানে আসলাম, কথা হচ্ছে কার জন্য? আচ্ছা, যার কথা হচ্ছে অফ করে রাখবা। আমি জ্যাম্পে গেলাম, এই ডক্সে গেলাম। আচ্ছা, পিএইচপি টিউটোরিয়ালস আমার যেহেতু এগুলো করেছি, তোমাদের দরকার হবে, হ্যাঁ, তোমাদের মেইলে পাঠিয়ে দিব, এটা একটা কপি রেখে দিই, ঠিক আছে। এটা একটা কপি রেখে দিলাম আমি এখানে, এই যে
পিএসপি টিউটোরিয়াল কপি, এটা তোমাদের পাঠিয়ে দিব, যেহেতু তোমরা দেখে দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর ভিতরে ঢুকলাম আমি এখন, তাহলে কেটে দিলাম শো ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি ভিতরে গেলাম, এডিট নোটপ্যাড প্লাস প্লাস, আর যেগুলো করেছিলাম ফর্ম সব ভ্যানিশ করে দিলাম। আচ্ছা, এরপর এখানে গিয়ে আমরা কি করব দেখো, আমি যখন একটা ফাংশন ক্রিয়েট করি, সিম্পলি তোমাকে বলি, মানে পিএইচপিতে ফাংশন অনেক ডিফল্ট ফাংশন আছে, হ্যাঁ, একে বলে বিল্ড ইন ফাংশন, যেটা আগে থেকে মনে করো যে তৈরি করা আছে। মনে করো যে আমি এখানে পিএইচপি লিখলাম, ধরো আমি এখানে গিয়ে কি লিখলাম ডেট, এখানে ডেট লিখলাম, ঠিক আছে, এটা দিলাম, দেখলাম এটা এখানে হয়তো লিখলাম, এখানে লিখলাম ওয়াই, লিখলাম খালি ওয়াই, ঠিক আছে, এখানে ইকো লিখলাম, দেখো সেভ করলাম। আর আমি দেখলাম ব্রাউজার রান করি, এটা কিন্তু একটা কি, এটা কিন্তু একটা ডিফল্ট মানে বিল্ট ইন ফাংশন, আগে থেকে যে তৈরি করা আছে, জাস্ট আমি এখানে কল করলাম ফাংশনটা, ঠিক আছে। আমরা কি শো করবে দেখো, চলো আমরা যদি এই ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটাকে রান করি, এখানে কেউ ঢুকি, লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, আচ্ছা, এখানে কি দেখাচ্ছে দেখো, ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট, হ্যাঁ, ওয়াই দেখাচ্ছে, আর এখানে একটা মিসিং হয়ে গেছে, এখানে এরকম দিতে হবে আমাকে, এইরকম, ঠিক আছে। এখন চলো দেখি কি দেখায়, এই যে কত দেখাচ্ছে 21, বলো তো এটা কি 21, তোমরা বুঝতে পারো নাই। আচ্ছা, আর একটা ওয়াই দিই, তাহলে বুঝতে পারবা, একটা ওয়াই দিলাম, ঠিক আছে, চলে আসছে না। আচ্ছা, এখানে বড় হাতের ওয়াই দিই, কি দেখতে পেলাম 2021, কি এটা পুরো বক্সটা চলে আসবে, হ্যাঁ, এটা হচ্ছে সাল দেখাচ্ছে, তাই না, সাল দেখাচ্ছে। তার আগে মনে করে আমি দিয়ে দিলাম, এখানে এম দিলাম, বড় হাতের এম দিলাম, এম আর ওয়াই দিলাম, কি আসছে জানুয়ারি 2021 নাকি জানুয়ারি। আচ্ছা, আমি আর একটা এম দিলাম, এখানে দুইটা এম দিলাম, এটা চলে আসছে না। আচ্ছা, দিবেন ভাই, আচ্ছা, এর আগে আমি কি দিলাম, এটা এখানে ডি দিলাম, ডি দিলাম, কি দেখাচ্ছে 9 জানুয়ারি 2021, বুঝতে পারলা কি। তাহলে আমরা পুরো এই যে নিয়ে চলে আসলাম ফরম্যাটটা, এখানে দেখো একটা ডিফল্ট ফাংশন, এটা অটোমেটিক্যালি তোমার কি করবে, ডেটা কি করছে, ডে মান্থ ইয়ার, বুঝলা কি। এটা হচ্ছে কি ডিফল্ট ফাংশন, একে বলা হয় বিল্ট ইন ফাংশন, যেটা আগে থেকে তৈরি করছে। প্রচুর এরকম ফাংশন আছে বিল্ট ইন ফাংশন পিএইচপিতে, তো পিএইচপিতে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম আছে, হ্যাঁ। বাট আমরা হচ্ছে যদি কোনো ফাংশন তৈরি করতে চাই, আমাদের নিজের ইচ্ছে মতো ফাংশন তৈরি করব, ঠিক আছে, যে ফাংশনে ভিন্ন ভিন্ন কাজ হবে। মনে করো তুমি কি করলা, এমন একটা ফাংশন তৈরি করলে, যেটা মনে করো কি করবে, যদি এই ফাংশনটা একবার রান হয়, তাহলে মনে করো অটোমেটিক্যালি একা একাই কপি পেস্ট হয়ে থাকবে, বুঝো নাই, তার একটা ভাইরাস হয়ে গেল। মনে করো তুমি এরকম একটা ফাংশন তৈরি করলে, একটা ইউজার ডিফাইন ফাংশন, ঠিক আছে। তো তুমি এরকম একটা ফাংশন তৈরি করে একটা সফটওয়্যার তৈরি করলো, ছোট্ট একটা সফটওয়্যার, যখন কেউ এটা কপি করে তোমার কারো কম্পিউটারে নিবে, এটা অটোমেটিকলি কি হবে, ফাংশনটা বারবার লুপ চালাবে, বারবার এক্সিকিউট হবে। এটা লুপ চাইলে খালি কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট হয়ে থাকবে, যখনই কেবল ওটা ফাংশনে ক্লিক করবে, বুঝো নাই, তাহলে একটা ভাইরাস হিসেবে কাজ করলো, তাহলে কম্পিউটারের সব কাজ বন্ধ করে দিবে সে। এটাকে বলে ইউজার ডিফাইন ফাংশন। তুমি চাইলে ফাংশন তৈরি করতে পারো খুব সহজে। চলো এরকম একটা কাজ তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। যে তুমি করতে চাই এরকম যে কাজ বারবার লুপ চালাবা, জাস্ট ওইরকম কোনো ভাইরাস তৈরি বা কপি পেস্ট না, জাস্ট এরকম দেখায় যে একটা কাজ বারবার লুপ চালাতে চাই, তাহলে আমরা কী ধরনের ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে দেখছি ফাংশন কীভাবে তৈরি করতে হয়। প্রথমে ফাংশন তৈরি করতে লিখতে হবে ফাংশন, ফাংশন নামে একটা তোমার কিওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে।
এবার তোমার ফাংশন একটা নাম দিতে হবে, যে কোনো নাম তুমি দিতে পারো। আমি দিলাম মাই টেস্ট, ঠিক আছে, এরকম নাম দিলাম। তোমাদের এখানে ছোট হাতের বড় দিতে হবে এমনটা না, আমি এখানে ছোট হাতের বড় দিলাম, এই দেখলে সুন্দর লাগে দেখতে, এই জন্য এইভাবে দিলাম, ঠিক আছে। তারপরে কি করতে, তোমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফাংশনে অবশ্যই এরকম দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, ঠিক আছে, এই হলো বিষয়। তারপরে কি কি থাকবে এখানে, সে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এখানে থাকবে কন্ডিশন, ঠিক আছে, এখানে আর্গুমেন্ট থাকে, আর এর ভিতরে যে যে তুমি ইয়ে করবা, মানে মানে শো করবা, সেটা এটা দিতে হবে। মনে করো এখানে একটা, আমি এখানে গিয়ে লিখলাম ভেরিয়েবল এক্স ইজিক্যাল টু 500 লিখলাম, নিচে আসলাম, এবার লিখলাম ইকো ভেরিয়েবল এক্স। এখন এটা কিন্তু দেখাচ্ছে যে আমি ইকো করি, তাহলে কিন্তু এই 500 শো করবে কি, চলো দেখি তো আমার শো করে কি না, শো করছে না। আচ্ছা, কারণটা হচ্ছে যে এটা কিন্তু আমি কল করি নাই ফাংশনটাকে, আমি যদি এই ফাংশনের মধ্যে না দিতে এমনি দিতাম তাহলে কিন্তু শো করতো। দেখো আমি যে কাট করলাম এটা এখানে বেঞ্চ করে দিলাম, সেভ করে দিলাম, এটা এমনি আমি ইকো করলাম, এখন তো শো করবে, দেখো এই দেখো 500 শো করছে না, শো করছে। বাট আমি তো এখানে কি করি, একটা ফাংশন তৈরি করি, এখানে আমার নিজস্ব ফাংশন তৈরি করলাম, এটা তৈরি করার পরে আমি যেখানে গিয়ে এই ফাংশনের মধ্যে লিখি, এটা কিন্তু লোকাল ভেরিয়েবল, ঠিক আছে, এই লোকাল ভেরিয়েবল কিন্তু এখানে ইকো করেছি, বাট তার এখানে কি হচ্ছে, শো করছে না। কারণটা হচ্ছে এই যে শো করা নাই, কারণ তুমি যে ফাংশনটা কি করো, যদি এখানে শো করাতে চাও তাহলে কি করতে হবে, এই যে ফাংশনটা আছে তোমাকে কল করতে হবে ফাংশনের নাম দিয়ে, এই বাইরে এসে তোমাকে কল করতে হবে, তুমি যেখানে কল করবা সেখানে এই রেজাল্টটা শো করতে। এই আমি কল করলাম এটা, তাহলে এখন সেভ করলাম, বাইরে সে কল করেছি এটা এখানে, এখন আমি রিলোড করলাম, এই দেখো 500 শো করছে, ঠিক আছে। তুমি যতবার কল করবে ততবার শো করবে, এটা ধরো আরেকবার কল করলাম, সেভ করলাম, আরেকবার শো করবে, এই দেখো 500 শো করছে, ঠিক আছে। আরেকবার কল করলাম, যতবার কল করবো এখানে, এই যে অনেকগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে, অনেকবার দিচ্ছি দেখো, তাহলে অনেকবারই শো করবে, এই যে এই দেখো 500 500 500, যতবার ফাংশনটা কল করবা, যেখানে যে কল করবা সেখানে অটোমেটিক্যালি এটা এক্সিকিউট হবে, ঠিক আছে। তো ফাংশনটা বুঝালাম, এখন চলো আমরা মেইন বিষয়টা বুঝি। ফাংশনটা বিষয়ে আরো পরে তো ডিটেলস আসবে, জাস্ট এখানে একটা হিন্টস দিলাম তোমাদের স্ট্যাটিক, মানে যেটা হচ্ছে যে ভেরিয়েবল বোঝানোর জন্য, ঠিক আছে। চলো আমরা দেখি, তাহলে এটা কেটে দিলাম, এগুলো এটাও কেটে দিলাম, তার মাই টেস্ট এটাই আছে। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কি হচ্ছে, ও আচ্ছা আচ্ছা ব্রেক দিতে হবে, ব্রেক দিলে এটা নিচ থেকে শো করবে, আমি ব্রেক দিই না এখানে, ঠিক আছে, এমনি শো করেছে। এখন দেখো আমি একটা মান ধরে নিলাম এখানে, ধরো এখানে একটা মান ধরে নিলাম ভেরিয়েবল এক্স ইজিক্যাল টু 0। তো বিষয়টা হচ্ছে কোনো ভেরিয়েবল যখন মানটা এক্সিকিউট হয়ে যায়, একবার শো করে, তখন ওই মানটা ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে যায় মানে কি, ওর কাজটা শেষ হয়ে যায়, এই হলো বিষয়। এখন আমি এখানে করলাম যে এই যে মান যেটা আছে এর জন্য শেষ না হয়, ইকো আমি এখানে ভেরিয়েবল এক্স দিলাম, ভেরিয়েবল এক্স, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই কাজটা আমি করলে বারবার শো করাবো, আমি এখানে করলাম আমি কি, এর নিচে এসে ভেরিয়েবল এক্স প্লাস প্লাস এটা দিলাম, ঠিক আছে, ভেরিয়েবল এক্স প্লাস প্লাস। এবার আমি এটাকে আমি ইয়ে করবো, বাইরে এসে কল করব, এটা কি করবো, আচ্ছা দেখো এখানকে কল করলাম, তাকে এটাকে স্ট্যাটিক করে দেবো, ঠিক আছে। স্ট্যাটিক করে দিলে কি প্রত্যেকবার এর মান সাথে 1 যোগ হবে,
আচ্ছা, এই এই এক অপারেটর, এটা ইনক্রিমেন্ট অপারেটর বলা হয়, ঠিক আছে? মানে এক্স এর মানের সাথে কি হবে, প্রথমে 0 আছে, ঠিক আছে? 0 সাথে 1 যোগ হবে, তাহলে মান কত হবে? 0 প্লাস 1 ইকুয়াল টু 1। আবার 1 এর সাথে আবার 1 যোগ হবে, তাহলে 1 প্লাস 1 2, 2 এর সাথে আবার 1 যোগ হবে 3, 3 এর সাথে আবার 1 যোগ 4। এভাবে যতবার এটা কল করব তত হতে থাকবে আমার এখানে। ধরো আমি এখানে কয়েকবার কল করে দিলাম, ঠিক আছে? এবার আমি এটা যদি রান করি তাহলে কি হবে দেখতো, দেখো এই দেখো 1 2 3 4 5, এখানে কয়টা আছে, কয়বার কল করেছি? 1 2 3 4 5 6। আমি আরেকবার কল করি, আর কয়েকবার দিই 7 9, অনেকবার দিয়ে দিলাম। দেখো যতবার এটা কল করবো ফাংশনটাকে, এই দেখো 12 পর্যন্ত চলে এসেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? এতবার কি এক্সিকিউট হয়েছে এটা, এর মানটা হচ্ছে, এর অর্থ হচ্ছে এক্স এর মানটা তখন ডিলিট হচ্ছে না। এই জাস্ট অল্প একটু বুঝলেই হবে যে এই মানটা স্ট্যাটিক স্থির থাকতেছে এবং এর সাথে বারবার 1 করে যোগ হয়ে কি করছে, এটা প্রতিবার শো করছে। এই হলো বিষয়। বাট এখানে স্ট্যাটিক না দিলে কি হতো, তার স্ট্যাটিক দিলাম না, এখানে স্ট্যাটিক দিলাম না, তাহলে কি হয় দেখো, তাহলে সবগুলো 0 হয়ে গেল। কেন, বুঝতে পারছো কি? সে বারবার এটাকেই রান করতেছে প্রতিবার ঘুরে ঘুরে, এক্স এর মান কি, এক্স এর মান কতবার কল হয়েছে, এক্স এর মানটাই হচ্ছে বারবার কল হয়েছে, এটা বুঝতে পারো না? বাট এখানে যখন আমি কি স্ট্যাটিক ব্যবহার করতেছি, তখন আগেরটার মান, আগের মানটাকে সে স্থির রাখতেছে, ধরে রাখতেছে, ধরে রেখে তার সাথে আবার কি এক যোগ করে দিচ্ছে, প্রতিবার সে এক যোগ করে দিচ্ছে। তখন আবার কি হচ্ছে, এখানে 1 2 3 4 5, এই হলো বিষয়। এটা এখনো তো প্রপারলি না বুঝলেও সমস্যা নেই, জাস্ট দেখে রাখো, পরবর্তী বিষয়গুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের শেষ। এবার তো ইকো এবং প্রিন্টের ব্যবহার অলরেডি তোমার দেখিয়েছি, ইকোর ব্যবহার দেখিয়েছি অলরেডি, ঠিক আছে? তুমি একটু বলি যে ইকো এবং প্রিন্টটা কি। ইকো এবং প্রিন্ট হচ্ছে যে এই পিএইচপিতে আউটপুট দেখার জন্য, ঠিক আছে? আউটপুট দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো আউটপুট দেখার জন্য কি করতে হবে, আমাকে ইকো ব্যবহার করতে হবে, নাহলে প্রিন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়। তো ইকো এবং প্রিন্টের মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যাকচুয়ালি পার্থক্যটা খুবই কম। ইকো এবং প্রিন্টের মধ্যে পার্থক্য খুবই কম। তোমাদের দেখাচ্ছে, এখন হয়তো পার্থক্য বললেও বুঝতে পারবে না তোমরা যে পার্থক্যটা কি, ঠিক আছে? তো ইকোটা ব্যবহার করা বেশি ভালো, মানে এই যে বেশি ফাস্ট, ঠিক আছে? ইকো হচ্ছে যে মানে ডিরেক্টলি শো করে রেজাল্ট, আর প্রিন্ট হচ্ছে রিটার্ন করে মান, 1 রিটার্ন করে, ঠিক আছে? ইকোটা হচ্ছে, এখানে পার্থক্য দেওয়া আছে, দেখো পিকো স্টেটমেন্টস, এখানে বলছে যে ডিফারেন্স আর স্মল, ইকো হ্যাজ নো রিটার্ন ভ্যালু, ইকোর কোনো রিটার্ন ভ্যালু নেই, কিন্তু প্রিন্টের আছে 1, ঠিক আছে? ইকো ক্যান টেক মাল্টিপল প্যারামিটার্স নিতে পারে, ঠিক আছে? আর প্রিন্ট ক্যান টেক ওয়ান আর্গুমেন্ট, মাত্র একটা আর্গুমেন্ট নেই। এত তোমরা কোনো বুঝো না যে প্যারামিটারটা কি, বুঝো কি? বুঝো না। তোমরা কি আর্গুমেন্ট জি বুঝো? আর্গুমেন্টও বুঝো না, শুধু তোমরা এখন বুঝতে পারবা না, আর না বুঝলে কোনো সমস্যা নেই। এখন যদি তোমাদের পিএইচপি প্রাথমিক লেভেল, তোমরা আর্গুমেন্টটা বুঝতেছো না, প্যারামিটারও বুঝো না, যে প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, আর কি বা রিটার্ন করতেছে, এই বিষয়টা বুঝতেছো না। আর কয়েকটা ক্লাস হলে বুঝতে পারবা যে প্যারামিটার কি, আর্গুমেন্টটা কি, ঠিক আছে? তখন বুঝতে পারবা পার্থক্যর বিষয়টা। এখন আপাতত পার্থক্য না বুঝলে কোনো সমস্যা নাই, জাস্ট এখন বুঝে থাকো যে ইকো দ্বারাও একটা লেখা শো করা যায়, প্রিন্ট দ্বারাও লেখাটা শো করা যায়, ঠিক আছে? যখন আমরা চলো একটা লেখা দেখাই এখানে তোমাদের, তাহলে বুঝতে পারবে। আমাদের ডিটেলস না দেখে এমনি দেখিয়ে দিব। ধরো আমি এখানে গিয়ে এটা কেটে দিলাম সব, একটা মান এখানে ধরলাম, ভেরিয়েবল এক্স ধরলাম, এখানে নাম ধরলাম, এর মানটা ধরলাম হ্যালো ওয়ার্ল্ড, এ ধরলাম। আমি এখানে করলাম ইকো, ও ইকো এক্স, এটা দিলাম।
তাহলে আমার এখানে কি আসবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড এসছে, তাই না? যদি আমরা এখানে কি করি, প্রিন্ট ব্যবহার করি, প্রিন্ট ব্যবহার করলাম, রিলোড করলাম, কি দেখতে পাচ্ছ, হ্যালো ওয়ার্ল্ড। নতুন কিছু দেখাচ্ছে কি, নতুন কিছু বুঝতে পারবো না এখন, ঠিক আছে? তার জেনে রাখো জাস্ট ইকুয়ার প্রিন্ট, এখানে দুইটা কি আছে, আউটপুট নেওয়ার জন্য ইকুয়ার প্রিন্ট ব্যবহার করতে পারো, তো তোমরা ইকুয়াই ব্যবহার করবা, ঠিক আছে? সবসময় ইকুয়াই ব্যবহার করবে, এর বিষয়। তো তোমাদের ইকো এই বিষয়ে গেল। তোমাদের নেক্সট ক্লাসে আমি দেখে দেবো পিএসপি ডেটা টাইপ দেখিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, আর পিএসপি স্ট্রিং এগুলো দেখিয়ে দিব। আর তোমাদের প্র্যাকটিক্যালি এগুলো পিএসপি ডেটা টাইপ, প্র্যাকটিক্যালি পিএসপি স্ট্রিং, এই বিষয়গুলো যেগুলো আছে এই বিষয়গুলো থিওরিটিক্যাল দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর পাশাপাশি তোমাদের তোমাদের সামনের ক্লাসে এই সামনের ক্লাসে দেখা তোমাদের ডেটা টাইপগুলো, পিএসপি ডেটা টাইপ ইনশাল্লাহ দেখিয়ে দিব। তারপর আরও যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো তোমাদের আলোচনা করবো থিওরিটিক্যালি, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমাদের দেখিয়ে দিব আজকে যে ফর্মটা করলাম সেই ফর্মের তথ্যগুলো কি ডেটাবেসে সেভ করবে, ঠিক আছে? ডেটাবেসে সেভ করা দেখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে দেখলাম ডেটাবেস থেকে কীভাবে নিয়ে এসে আবার টেবিলে শো করবে, ঠিক আছে? এবার আস্তে স্টেপ বাই স্টেপ এগোবো ইনশাল্লাহ আমরা। পাশাপাশি পিএইচপির যে বিষয়গুলো আছে, টার্মগুলো আছে, তোমাদের পরিচিত হয়ে যাবে এবং মানে খুব প্রপারলি ব্যবহার করতে পারবে পিএইচপি টার্মগুলো। এবং তোমরা এই পিএইচপি ব্যবহার করে যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারবে নিজের ইচ্ছা মতো, টার্মগুলো পরিচিত হয়ে গেলে আর প্র্যাকটিক্যালি ব্যবহার করা জানলে, ঠিক আছে? এই জন্য আমরা একসাথে দুটাই করাচ্ছি, থিওরিটিক্যাল করাচ্ছি, পাশাপাশি প্র্যাকটিক্যাল করাচ্ছি। তোমাদের কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করবে, যেগুলো আমি করাচ্ছি ঠিক এইভাবে প্র্যাকটিস করবে, চাপ নিবা না বেশি। জাস্ট আধা ঘন্টা তোমার সময় লাগবে সর্বোচ্চ, হয়তো আমি যেটা করেছি এটা করার জন্য আধা ঘন্টা 45 মিনিট সময় লাগবে, ঠিক আছে? লেগে থাকো ইনশাল্লাহ, প্র্যাকটিস চালিয়ে যাও, আর দেখতে পাবো একসময় খুব ইজি হয়ে গেছে এই কাজগুলো এবং তোমার মজা লাগবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই। পিএসপি কার কোনো